সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মানসুরুল হক। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে। তবে এই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। আর এই উপলব্ধি থেকেই দীর্ঘদিনের অপচর্চায় দেশে জবাবদিহিহীন যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার খলনলচে বদলে আইনের শাসন ও সুশাসন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন বিষয়ক বিশেষ কমিশন গঠন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী মিলে দেশে দুর্নীতির একটি দুর্ভেদ্য চক্র গড়ে উঠেছে। এই চক্র ভাঙতে হলে রাজনীতিকেই প্রধান ভূমিকা গ্রহণ করতে হবে। অনেকেরই বিশ্বাস, রাজনীতিবিদরা যদি চান তবে দুর্নীতিকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন একটি প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনীতির ভূমিকা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। যাচ্ছি মূল আলোচনায়। জনাব নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি বর্তমান প্রজন্মের একজন আইডল বলে অনেকেই বিবেচনা করেন এবং আমরাও জানি। আপনি রাজনীতিতে নতুন সংস্করণ আনতে চাচ্ছেন, জনগণের জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন। তো আমাদের সমাজে তথা বাংলাদেশেও দুর্নীতি বিশেষ একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, ক্যান্সারে পরিণত হয়েছে। এখান থেকে আমরা বের হতে পারছি না। তো একজন রাজনীতিবিদ হিসাবে আপনি এই দুর্নীতিকে বাংলাদেশ থেকে মুক্ত করার জন্য বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনি কিভাবে কাজ করতে চান এবং এই ক্ষেত্রে আপনার আইডিওলজিটা কি রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমাদের আজকের আলোচক আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকেও শুভেচ্ছা। দুর্নীতি এটা ঠিক যে বিশেষ করে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, এবং এটা শুধুমাত্র রাজনীতিবিদরা চাইলেই দুর্নীতি নির্মূল করতে পারবে সেটাও সম্ভব না। এর বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন এবং বলা চলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তরুণ প্রজন্মের মধ্যে আপনার স্কুলিংয়ের মাধ্যমে একটা মূল্যবোধ গড়ে তোলাটা প্রয়োজন যে আমি কোনো সেবা নিতে গেলে আমি দুর্নীতির দ্বারস্থ হব না। এটি ঠিক যে রাজনীতিবিদরা চাইলে অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারেন, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার তাদেরও এখানে বেশ একটা ভূমিকা রয়েছে। এখনকার প্রেক্ষাপটে যদি দেখেন, এটা আমরা শেখ হাসিনার আমলেও বক্তব্য দিয়েছি যে একেবারে আপনার হাসপাতালের মর্গ থেকে লাশ বের করার থেকে শুরু করে আপনার ওই সচিবালয়, এমনকি ঢাকা সহ বিভিন্ন শহরের কবরস্থানে মাটি দিতে গেলেও আপনার পয়সা দেওয়া লাগে, এক্সট্রা পয়সা। এটি তো ঘুষ বা দুর্নীতি বলে। সেইখানে এটা তো শুধুমাত্র কোনো ব্যক্তি বা দু চারজন মিলে করতে পারে না। দেখা যায় এমন একটা চেইন তৈরি হয়েছে, এখন আমাদের দেশে এইটা একটা স্বাভাবিক রুলস রেগুলেশনে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার দুর্নীতি, অর্থ পাচারের বিরুদ্ধে একটা ব্যাপক ধরনের পদক্ষেপ নেবে এবং দুর্নীতিবাজরা, এই অর্থ পাচারকারীরা, কালো টাকার লোকেরা তটস্থ থাকবে। কিন্তু এই কয়েক মাসে কিন্তু ওই রকমের আপনি যদি দেখেন যে 1/11-এর সময় সেই সরকার অনেক বিতর্ক আছে বা রাজনীতিবিদদেরকে টার্গেট করে বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া নিয়ে তারা আগিয়েছিল, কিন্তু তারপরেও তারা কিছু শুরুর দিকে একটু অ্যাকশন মোডে ছিল। তো এই সরকারের 8 মাসে কিন্তু উল্লেখযোগ্যভাবে যে খুব চিহ্নিত দুর্নীতিবাজ বা লুটপাটকারী, অর্থ পাচারকারী তাদের ধরেছে, তাদের সম্পদ সিজ করেছে, এরকম খুব বেশি নজির গত 8 মাসে আমরা দেখিনি। এমনকি সরকারের একটা সাহসী পদক্ষেপ আমরা মনে করেছিলাম। ওনারা এসে বলেছিলেন যে উপদেষ্টারা আপনার সম্পদের বিবরণী সবাই জমা দেবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনার সম্পদের বিবরণী জমা দেবে। লাস্ট ইয়ারের 30 নভেম্বর পর্যন্ত ডেট দিয়েছিল বোধহয়, কিন্তু উপদেষ্টারাও সকলে দেন নাই। দিয়েছেন কিনা আমরা জানি না, দিলে তো গণমাধ্যমে আসতো। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও দেয় নাই। এখন রাজনীতিবিদদেরকে বিশেষ করে আপনার আমি মনে করি যে এই দুর্নীতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমলাতন্ত্রের একটা বড় ভূমিকা আছে ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমলাদেরকে যদি এই সময়ে তাদেরকেও যদি যেমন নির্বাচন কমিশনের হলফনামায় যারা প্রার্থী হয় তারা যেমন একটা সম্পদের বিবরণী সবকিছু ডিটেলস দেয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও যদি প্রত্যেক বছর আপনার সম্পদের একটা হিসাব পাবলিকলি প্রকাশ করা যায়,
তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করবে না, তাহলে রাজনীতিবিদ এবং আমলার যে নেক্সাস এটাও কিন্তু তৈরি হবে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন এই সরকার অন্তত এই পদক্ষেপটা নিতে পারে, রাজনৈতিক সরকার নানা কারণে নিতে পারে না। যে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের বিবরণ জমা দিচ্ছে কি না, মানে এটা আমরা বিভিন্ন সময় আমরা প্রজ্ঞাপনে দেখেছি যে দেওয়ার সময় দেওয়া হয়েছে, তারা দিচ্ছেও হয়তো বা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে সম্পদের বিবরণটা দাখিল করছে, রাজনীতিবিদ হোক বা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, এই দাখিল করার পরবর্তীতে এটা কি কোনো যাচাই বাছাই হচ্ছে বা এটা কি কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিনা? শুধু আমি জমা দিলাম সিলগালা একটা খামে, এটা জাস্ট মন্ত্রণালয় প্রিজার্ভ করলো, ঠিক এই জায়গাটার মধ্যেই রয়েছে, নাকি এটার একটা জবাবদিহিতা রয়েছে? বা জবাবদিহি যদি না থাকে তাহলে এই জায়গাটা কি করণীয়, আসলে কি করা উচিত? এখন জবাবদিহিতা যদি সিস্টেম আমরা তৈরি করতে পারি তৈরি হবে। যেমন গত সরকারের আমলে যেটা আমরা দেখেছি, মানে কয়েক বছরের মধ্যে 1000 গুণ, 500 গুণ, 700 গুণ সম্পদ বেড়েছে। তাহলে ইলেকশন কমিশনের এই তথ্যটা কিন্তু চাইলে দুদক একটু খতিয়ে দেখতে পারে, দুদকের তো কাজই এইটা। তো সেক্ষেত্রে দুদককে তো সেই ভূমিকাটা নিতে হবে। এখন যারা যখন সরকারে থাকে তারা সেই বিষয়ে যদি আন্তরিক হয়, পাশাপাশি দুদক একটা স্বাধীন সংস্থা, তাদেরও বড় ধরনের একটা ভূমিকা রাখার সুযোগ আছে। কিন্তু অনেকেই এখন যেটা বলে যে দুদক যে দুর্নীতি ধরবে, দুদকের দুর্নীতি কারা ধরবে? কারণ এই দুদকের যে একেবারে নিচের লেভেল থেকে শুরু করে গত 16 বছরের যে সেটআপ, এই সেটআপ তো পরিবর্তন না করলে এদের দিয়ে কাজ করা সম্ভব না। সেই ক্ষেত্রে এখন যদি কিছু পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়া যায়, সেটা কিন্তু পরবর্তী গভর্নমেন্ট বা পরবর্তী সময়ের জন্য একটা ইতিবাচক হবে। এবং বিশেষ করে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা বিশেষ করে বলছি এই কারণে যে সরকারি কর্মকর্তা কর্মচারী অফিস আদালতগুলোকে যদি ঘুষ এবং দুর্নীতি অনিয়ম বন্ধ করা যায়, অন্তত 50% দুর্নীতি কমে যাবে। পাশাপাশি আমরা ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখি যে তাদের বাচ্চাদেরকে একেবারে চাইল্ডহুড থেকে তাদের মধ্যে ওই মূল্যবোধটা আপনার গড়ে তোলা হয়, পারিবারিক মূল্যবোধটা শেখানো হচ্ছে। রাইট। সেইখানে আমাদেরও এইখানে যেহেতু একটা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের মক্তবের শিক্ষা পাশাপাশি স্কুলের এইখানে আমাদের এই সততার বিষয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়াটা প্রয়োজন। আপনি দেখেন যে আমাদের স্কুলের টিচাররা পড়াচ্ছে, সে চাকরি নিচে 10 লাখ টাকা ঘুষ দেয়া, তাহলে সে তো তার টেন্ডেন্সি থাকে ওইটা উঠানো। পুলিশের কথা যদি বলেন, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআই বিসিএস হয়তো অনেকখানি ফেয়ার হয়, কিন্তু আর নিচের পদগুলোতে পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারা ঢুকে, তাহলে তারা তো ওই জমি জমা বেচা ঢুকে আবার ওই পদে গিয়ে ওইটার উসুল করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এই সরকারি চাকরির এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি এখানে একটা ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে অনেকখানি দুর্নীতি কমতে পারে। একেবারে দুর্নীতি নির্মূল করা সম্ভব না, হয়তো যতখানি নিয়ন্ত্রণ কমানো যায়। এবং আমি যেটা মনে করি লি কুয়ান ইউ যেটা করেছিলেন আপনার সিঙ্গাপুরের ক্ষেত্রে, যে উনি ক্ষমতা এসে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অনেকখানি বাড়াই দিয়েছিলেন। তো এইখানে আমরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একটা সুশাসন নিশ্চিত করতে চাই, দুর্নীতি বন্ধ করে, তাহলে কিন্তু 100% বর্তমান যে বেতন কাঠামো, এই বেতন কাঠামো বাড়িয়ে অন্তত 3 গুণ করতে হবে। কারণ দেখেন এখনো কিন্তু 8200 টাকায় সরকারি অফিসের যে আমরা যেটা পিয়ন বলি বা আয়া বলি তাদেরকে নেওয়া হচ্ছে। এই বর্তমান প্রেক্ষাপটে 8200 টাকায় কোনো মানুষ আসলে চলতে পারে? তাহলে এই মানুষ দুর্নীতি, চুরি, লুটপাট ছাড়া কি করবে? সেক্ষেত্রে একেবারে এই বেতন কাঠামোতে যে বৈষম্য রয়েছে সেইটা নিরসন করা, পাশাপাশি আমি মনে করি যে বেতনটা অবশ্যই 3 গুণ বাড়ানো দরকার, যাতে তারা এই বর্তমান একটা স্ট্যান্ডার্ডে তারা লাইফ লিড করতে পারে এবং ওই দিকে না যায় তারা। জি জি জি, ধন্যবাদ জনাব নূর। আমি আসছি আবার আপনার কাছে। জনাব আব্দুল সালাম, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং বিএনপির বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তো আমরা প্রায়শই শুনি বা সমাজে একটা সবাই বলে যে এই যে দুর্নীতি এতভাবে বেড়ে গিয়েছে, এত বেশি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এর পিছনে একটা বড় ভূমিকা রয়েছে রাজনীতিবিদদের। তো এই যে একটা দায় রাজনীতিবিদদের, এই দায় থেকে আপনি কিভাবে এড়াবেন বা এই ব্যাপারটা আপনার মন্তব্য কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ নূরকে ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি যে আজকে রাজনীতিবিদদের দুর্নীতিবাদ বা অমুকের দুর্নীতিবাদ হইল কেন বা হওয়ার সুযোগটা আসলো থেকে, এখানে সবচেয়ে বড় যে বিষয়টা যে আমি নিজে দুর্নীতি করব, আমার দুর্নীতিটা যাতে না ধরা যায় আপনাকে আমি দুর্নীতিবাদ বানাবো। জি, আজকে বিগত সরকারের আমলে দেখেন যে বিগত সরকার
কোনো সেক্টরকে বাদ দিছে যাকে দুর্নীতিগ্রস্ত করে নাই। এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালাই গেছে, তার মানে সেও দুর্নীতি করছে। একটা পুলিশের প্রধান সে পর্যন্ত পালাই গেছে। একটা দুর্নীতি যারা দূর করবে সেই সমস্ত প্রতিষ্ঠান তারাও সেগুলো ছেড়ে চলে গেছে। অর্থাৎ এটা হলো যে টোটাল প্রসেসটাকেই এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আপনি চাইলেও ভালো থাকার কোনো সুযোগ নেই, এমন একটা জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ একটা অবক্ষয়, মারাত্মক একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে আজকে দেশটাকে আমরা ঠেলে দিয়েছি, তাই না? এই যে সামাজিক অবক্ষয়ের কারণে যে আমাদের নৈতিক যে অধপতন হয়েছে, তাই না, আমাদের মানবিক গুণাবলীগুলো যে ধ্বংস হয়ে গেছে, আজকে এইটাকে এখন যদি খালি আমি আঙ্গুল দেখাই যে রাজনীতিবিদ অমুক, একটা হলো যে আপনি রাজনীতিবিদদেরকে স্বচ্ছ রাখার কি চেষ্টা করছেন? আপনি মসজিদের ইমামকে কি স্বচ্ছ রাখার চেষ্টা করছেন? রাষ্ট্রীয় দায়িত্ব আছে যে এমন কিছু প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠান, মনে করা হাইকোর্টের বিচারপতি, তাকে তো কোনোভাবে যাতে দুর্নীতি না জড়ায় তাকে ওইভাবে রাখতে হবে। আগে আমরা দেখতাম যে হাইকোর্টের বিচারপতিরা তো কোনো অনুষ্ঠানে যেত না, নর্মালি পারিবারিক অনুষ্ঠানেও যেত না, কিন্তু আমরা এই লাস্ট সরকারের আমলে কি দেখছি আমরা, তাই না? তো এটা হলো যে টোটাল একটা সামাজিক একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আজকে চলে আসছে। আজকে চলে আসার কারণে দেখেন, আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি যে বিশ্ববিদ্যালয়ে সে ভিপি ছিল, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা কৃতি ছাত্র বা ছাত্রী, সে কখনো তার অপশন দিত না যে সে পুলিশে যেতে চায় বা কাস্টমসে যেতে চায়। কিন্তু এখন দেখেন বেশিরভাগই দেখবে যে তারা অপশন দিচ্ছে সে পুলিশ বা কাস্টমস, অর্থাৎ অর্থাৎ আমি ওইটাতে আমার ক্ষমতা আছে, টাকা আছে। আজকে যদি যে কারো একটা বিয়ের জন্য যদি কেউ বর দেখে, সেই বর আগে নর্মালি এই দুইটা সেক্টরের বরকে পছন্দ করতো না, কিন্তু এখন ওই দুইটা সেক্টরের বরকে বেশি পছন্দ করে। এখন বেতন কত পায় সেটা জানতে চায় না, উপরি কত পায় সেটাকে জানতে। অর্থাৎ টোটাল যে একটা সামাজিক যে অবক্ষয় চলে আসছে, এটার কারণটা হলো যে আজকে ন্যাচারালি এখানে রাজনীতিবিদ বা দেশ শাসন যারা করে তারা তো এটার বাইরে না, কিন্তু এই আইনগুলো কারা, আমরা যতই বলে পার্লামেন্টে আইন হয়, কিন্তু সব কিছু কিন্তু করে কিন্তু ব্যুরোক্রেটরাই করে। তাই কাজেই আপনি পার্শ্ববর্তী দেশেও যদি যান বা যে কোনো দেশে, যে একটা আমাদের এখানে একটা থানার ওসি যে আছে, তার নামে কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কেউ কি খুঁজে দেখে? কিন্তু আজকে গুলশান, বনানী বা বাড়িধারা যান, কয়টা এমপি, কয়টা রাজনীতিবিদ যারা প্রতিষ্ঠিত অর্থে রাজনীতিবিদ, ব্যবসায়ী রাজনীতিবিদ না, কয়জনের বাড়িঘর আপনি খুঁজে পাবেন সেখানে। আর আরেকটা কথা হলো যে এইটাকেও, এই রাজনীতিবিদদেরকেও যে পলিউটেড করার জন্য দেখেন, এই যে আগে যেটা ছিল না কোনোভাবেই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে কোনো জাতীয় সংসদ সদস্যরা জড়িত থাকতে পারত না, কিন্তু পরবর্তীতে যে দেখা গেল যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনোভাবে এমপির কনসার্ন ছাড়া হবে না। অর্থাৎ আমি সিস্টেমই করে দিলাম যে একটা প্রজেক্ট যদি সে 100 কোটি টাকা নিয়ে যায়, সেইখান থেকে 10 কোটি টাকা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। অর্থাৎ আমি জেনে শুনে তাকে আমি বানাচ্ছি দুর্নীতিবাজ। আজকে এত কিছু বলার পরও দেখেন যে আজকে কানাডাতে কি হলো, বেগমপাড়া হয়েছে। সেই বেগমপাড়াতে কয়টা রাজনীতিবিদ আছে আর কয়টা সমাজের অন্যান্য স্তরের লোকজন আছে। আজকে এই মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়েছে, সেই সেকেন্ড হোমে কয়টা পলিটিশিয়ান আছে আর কয়টা আদার্স আছে। অর্থাৎ আমি বললাম এই করেই যে আজকে যদি দেশে আপনি যদি আইনের শাসনটাকে আপনি নিশ্চিত যদি করেন এবং জবাবদিহিতারা যদি এই দুইটাতে জায়গাতে স্টিক করেন, এই দুইটা জায়গা যারা স্টিক করবে তারাই তো পলিউটেড হয়ে গেছে। কিন্তু আইনের শাসন এবং জবাবদিহিতা এটা তো নিশ্চিত করার দায়িত্ব বেসিক্যালি রাজনীতিবিদদেরই। তারাই আইন পাস করবে, সংসদে যাবে, পাস করলে তো হবে না, আইন তো আছেই। জি, আইন তো আছে, আপনি এই অপরাধ করলে এই সাজা, কিন্তু সেই আইনের প্রয়োগ তো নাই। জি, আইনের তো প্রয়োগ নাই। সংবিধান তো ছিল, শেখ হাসিনা কি সংবিধান মানছে? জি, সে যে সংবিধান ধরে ওত করছে, ওত নেওয়ার পরপরই তো সে ওইটাকে ডিনাই করছে, সে মানে নাই। অর্থাৎ সবচেয়ে এই জন্যই যে আপনি যদি আইনের শাসনটা এবং আইনের শাসনটা যে
কনফার্ম করবে সেই সেক্টরগুলোকে তো পলিউটেড করে দিছে। হ্যাঁ, এবং সবারই দায়িত্ব polluted রয়েছে। সবাইকে দুর্নীতিবাজ, অর্থাৎ আপনি কথা বলতে পারবেন না। যেমন শেখ হাসিনা কি করছে, এসি থেকে ডিসি বলেন, অমুক বলেন, অর্থাৎ সকালে উঠেই শেখ হাসিনা যেটা বলবে ওইটাই রাইট। রাইট। তা না হলে কি সে ঢাকায় থাকতে পারবে না, বা চিরাং থাকতে পারবে না, তার চাকরিটা থাকবে না, তো ওএসডি থাকবে না। অর্থাৎ এমন একটা যেটা স্বৈরাচাররা করে, অর্থাৎ এটা ভয়, একটা ভীতির মধ্যে টোটাল রাষ্ট্রটা নিয়ে গেছিল। তো সেইখান থেকে বের হয়ে আসতে হলে আমাকে এই দুইটা জায়গাকে কনফার্ম করতে হবে, যে আমাকে আইনের শাসনটা এটাকে কনফার্ম। আপনারা দেখেন ঢাকা শহর থেকে এই ফার্মগেট থেকে ক্যান্টনমেন্টে ঢোকার আগ পর্যন্ত কেউ ট্রাফিক রুলস অনেকে মানে না, কিন্তু যখন ক্যান্টনমেন্টে ঢুকে তখন ঠিকই মানতেছে। অর্থাৎ অর্থাৎ আমাকে আইনটা যেটা আছে, আইনের প্রয়োগটা নিশ্চিত করতে হবে, এবং সেটা যার জন্যই হোক, সেটা রাষ্ট্রপতির জন্য হোক, সেটা প্রধানমন্ত্রীর জন্য হোক, সেটা যার জন্য। কিন্তু এখানে আইন ভঙ্গ করে কারা? যার যত ক্ষমতা আছে সেই কিন্তু আইন ভাঙে। আপনি দেখেন দুর্নীতি বলবেন, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজরা, তাদের জন্য কোনো আইন নাই। তারা কোনো আইনের আওতায় আসে না। তাদের এই পর্যন্ত দেখেন যে তাদের কোথাও কোনো একটা প্রজেক্ট মানে হয়েছে, রাষ্ট্রায়ত্ত করে নিছে, সেই 100 পাকিস্তান বলে পরে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে ধরা হয়েছে এরকম একটাও পাবেন না। সমস্ত ব্যাংক খেয়ে ফেলল। আসছি আবার আপনার কাছে, জনাব নূর, আপনাকে আমরা ভিপি নূর হিসাবে আমরা জানি, এবং আপনি বর্তমান প্রজন্মে একটা ক্রেজ, একটা আইডল, এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্নীতি দমন কমিশন নামে যে একটা কমিশন রয়েছে, এই কমিশনের মধ্যেও দুর্নীতি রয়েছে। আবার এটাও আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা রাজনীতিবিদ বা আমলা যাই বলি আমরা, এই দুর্নীতি দমন কমিশনকে হাতিয়ার হিসাবে ইউজ করা হয়েছে বিভিন্ন কারণে। তো এই যে একটা প্রতিষ্ঠানকে দুর্নীতি মানে যেখানে দুর্নীতি নির্মূল করবে সেই প্রতিষ্ঠানকেই হাতিয়ার হিসাবে ইউজ করছে অন্য কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে। তো এই জায়গাটাই যে একটা মানে মানে একটা অন্যরকম ব্যাপার কাজ করছে, এখানে আপনার মতাদর্শ বা এখানে আপনার পরামর্শ কি রয়েছে? এই জায়গা থেকে কিভাবে বের হতে পারে? সালাম ভাই ট্রাফিকের কথা যেমন বলছিল, যে দেখেন আমাদের দেশের মধ্যেই কিন্তু রাস্তাঘাট অন্য জায়গায় যাইতে হোক, ক্যান্টনমেন্টে আমার মনে হয় যে সালাম ভাই ড্রাইভারও বেল্ট পরে ফেলায়, কারণ চিন্তা করে অযথা আর্মির লোক থামাইতে পারে, একটা সমস্যা হইতে পারে, সিনিয়র লিডার সে গাড়িতে আছে, তার জন্য এমব্রেসিং হয়। তো আমাদের দেশের মধ্যেই ক্যান্টনমেন্টে কিন্তু রুলস রেগুলেশন আবার ফলো করতেছে এই আমাদের লোকেরা, বা আমরাও গেলে বাইরে সেটা ওইভাবে ফলো করতেছে না। তো এইটা কিন্তু একটা মানে উদাহরণ যে আসলে এটা যে কোনো দেশের একটা, যদি বুঝতে চান যে ওই দেশে আইনের শাসন কতটুকু বা ল কতটুকু স্ট্রিক্ট কিংবা এনাক্ট করা হয়, এটা দেখবেন ওই দেশের ট্রাফিক সিস্টেমকে ফলো করে। ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল দেখবেন, তাহলে মনে করবেন এই দেশের আইন তত কঠিন। এখন আমাদের দেশে এটি ঠিক যে আইন, অনেক ভালো ভালো আইন আছে কিংবা আইন প্রণয়ন করা হয় জনগণ দেশের বৃহত্তর স্বার্থে, কিন্তু বাংলাদেশের গত আমাদের দেখা মতে 5 দশকের যেই সমস্ত সরকারগুলোই ক্ষমতায় ছিল, প্রত্যেক সরকারই কম বেশি আইনগুলোকে আসলে অনেক ক্ষেত্রে তার প্রতিপক্ষ নিজেদের প্রয়োজনে এবং প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। যেমন 74-এ শেখ মুজিবুর রহমানের সময় বাকশাল আপনার স্পেশাল অ্যাক্ট করেছে, 75-এ বাকশাল করছে, বাট ওই 72-এ পুরোটাও তো একদলীয় শাসনে ছিল, স্পেশাল অ্যাক্ট করা হয়েছে। দেখেন বিশেষ ক্ষমতা আইন কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে একটা দেশের প্রয়োজন। এখন আমরা যদি শুধু পপুলিস্ট আইডিয়া থেকে ধরেন সস্তা জনপ্রিয়তার জায়গা থেকে বলি না এগুলো চলবে না, কোনো নজরদারি চলবে না, এই আপনার 21 শতাব্দীর এই যুগে, প্রতিযোগিতাপূর্ণ যুগে, প্রযুক্তির যুগে, যেখানে আপনার সমস্ত প্রযুক্তি দিয়ে মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে, আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়বেন, ওইটা কিন্তু এখন আপনার সোশ্যাল প্রোফাইল বা মিডিয়া আপনাকে কন্ট্রোল করে দিচ্ছে। কারণ আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন ওইটা আপনাকে সাজেস্ট করতেছে। তো প্রযুক্তি যেখানে এরকম একটা অবস্থা, সেখানে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নজরদারির কোনো জায়গায় ব্যবস্থা থাকতে হবে, এবং আরেকটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে কিছু ধরনের আইনের প্রয়োজন আছে, কিন্তু সেই আইনটাকে না বলতে চাই এটুকু শেষ করে যে সেই আইনটাকে দেখেন ব্যবহার করা হচ্ছে যে বিরোধী দল দমনে, যে সরকারি ক্ষমতায় ছিল। তো এই যে একটা সুন্দর আইন, কিন্তু আমরা বানিয়েছি সেটাকে হাতিয়ার, আমরা বানিয়েছি সেটাকে অস্ত্র, ডিজিটাল নিরাপত্তা আইন।
আচ্ছা, ওয়ার্ল্ডটা হচ্ছে এখন ডিজিটাল, তাহলে ডিজিটাল কিংবা সাইবার স্পেসে সিকিউরিটি এনশিওর করার জন্য কিংবা আপনি যে সাইবারের হ্যারাসমেন্ট শিকার হচ্ছেন, এইটার জন্য তো একটা আইনের প্রয়োজন আছে। আইন করেছিল লাস্ট গভর্নমেন্ট, সেইটা ব্যবহার করেছে কি দেখেন, আমরা গভর্নমেন্টের সমালোচনা করলে আমাদের বিরুদ্ধে মামলা। তো এই ক্ষেত্রে এই যে আপনার সরকারের জবাবদিহিতা না থাকার ফলে বা আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করলেও বা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বিবেচনা করলেও, বিশেষ করে গত 16 বছর তো একটা একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রিত বলা চলে ডেমোক্রেসির নামে একটা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। তো সেই জায়গাতে দিস ইজ আ হাই টাইম যে এখন সব দল মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, জাতীয় সনদের কথা বলছে, জুলাই চার্টারের কথা বলছে। তো এখন পাঁচটি যা হয়েছে তো হয়েছে, ওইটা নিয়ে পরে থাকলে তো হবে না। এখন যদি আমরা কিছু মৌলিক জায়গায় সকলে একমত হতে পারি যে আগামীর নির্বাচিত সরকারের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে, তারা জনগণের কাছে জবাবদিহি করবে, তারা সুশাসন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতার একটা ভারসাম্য হোক, আপনার সংসদ সদস্য কিংবা আইন প্রণেতা তারও একটা জবাবদিহি থাকবে, এবং তারা জনগণ এই যে আইন প্রণেতা তাদেরকে বানায় বা জনপ্রতিনিধি বানায়, তারা যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সেই জন্য ওই ভোটের সিস্টেমটা আন্তর্জাতিক চেঞ্জ করার কিংবা প্রার্থী বাছাই করার এই সিস্টেমগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি এবং একটা শক্তিশালীভাবে, এখন গড়তেই হবে আমাদের, এর বিকল্প নাই। সেই জায়গা থেকে যদি আমরা কিছুটা এই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বা প্রতিপক্ষকে হ্যারাস করা, এইখান থেকে যদি আমরা সংস্কৃতিটা থেকে বের হয়ে যদি আসতে পারি, আমরা কিন্তু বারবার বলছি যে আমরা রাজনীতির সংস্কার কথা বলছি, সংবিধান সংস্কারের কথা বলছি, আইন সংস্কার কথা বলছি, অনেক আইন ভালো আছে এখনো। তার আগে আমাদের নিজেদের মানসিক সংস্কার প্রয়োজন, আমাদের এই রাজনীতিরও আপনার সংস্কৃতি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আমার প্রশ্নটা বেসিক্যালি ছিল যে দুদক দুর্নীতি দমন কমিশনকে যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এখানে প্রত্যাশিত ভূমিকা তারা রাখতে পারছে না। তো এই জায়গাটায় দুদককে আরো বেশি শক্তিশালী করার জন্য স্পেসিফিক্যালি আপনার কি পরামর্শ রয়েছে? আমরা যেমন সরকার তো 15টা সংস্কার কমিশন করেছে, তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেছে, তাদের কাছ থেকে প্রস্তাবনাগুলো নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওখানেও আমরা বলেছি যে এই দুদকের নিয়োগ প্রক্রিয়ার একটা পরিবর্তন, যেমন ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়ার মতো ইলেকশন কমিশন যেভাবে নিয়োগ প্রক্রিয়া, আমরা কয়েকটা দেশের মডেল দেখে আমরা বলেছিলাম যে ধরেন একটা হায়ার অথরিটি কমিটি থাকবে, যদি বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, এখানে বলা হচ্ছে যে এনসিসি বা আপনার জাতীয় সাংবিধানিক পরিষদ, সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস, এরকম হাই প্রোফাইল স্পিকার, ডেপুটি স্পিকার। তো এই আপনার এনসিসি বা এই বডিটা তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট করবে যে এই আপনার কে দুদকের চেয়ারম্যান হবে, সেটা সরকারি দলের প্রতিনিধিত্ব, বিরোধী দলের প্রতিনিধিত্ব। কাজেই সরকারি দল যদি কাউকে ফ্লেভার দিতে চায়, বিরোধী দল তো সেটা মানবে না, তাই জন্য পেশাদার কিংবা নিরপেক্ষ ব্যক্তি বের হয়ে আসবে। এছাড়া যদি আমরা আপনার উন্নত বিশ্বগুলোতে যেভাবে করে আমরা সার্কুলার করে দেবো যে দুদকের এই পরিচালক কিংবা আপনার চেয়ারম্যান হিসেবে সরকার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেবে, সেখানে পাবলিকলি তাদের বিরুদ্ধে শুনানি হবে যে অমুককে সরকার এই 5 জন ব্যক্তিকে দুদকের আপনার চেয়ারম্যান এবং এই 10 জনকে দুদকের পরিচালক হিসেবে আপনার সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের এদের বিরুদ্ধে কোনো আপত্তি আছে কিনা। তাহলে পাবলিক শুনানির মাধ্যমে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে যদি নেওয়া যায়, তাহলে কিন্তু 2 নম্বর লোক আসার সুযোগ নেই, আর তার 2 নম্বরই করারও সুযোগ নেই। এবং এখানে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর তো অবশ্যই একটা বড় ধরনের সদিচ্ছার প্রয়োজন আছে, তারা এটা ইমপ্লিমেন্ট করবে কিনা। জি জি জি, খুব সুন্দর প্রস্তাব, ধন্যবাদ জনাব নূর। আমি আসছি আবার আপনার কাছে, জনাব আব্দুল সালাম। আমরা একটু আগে আলোচনায় ছিলাম বা আপনিও বলছিলেন যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের যথেষ্ট অবনতি হয়েছে, সামাজিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, সব কিছুতে আমরা, যার ফলে দুর্নীতিটা বেড়ে গিয়েছে। এবং আমরা এটাও দেখছি যে সমাজে দুর্নীতিবাজরা বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি, প্রধান অতিথি হচ্ছে, হ্যাঁ, তাদেরকে অলঙ্কৃত করছে, বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে, বাট তারা দুর্নীতিবাজ। এই যে একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? এই অবক্ষয় থেকে বের হয়ে আসার জন্য একটাই পথ, অর্থাৎ যে দুর্নীতিবাজ তাকে ঘৃণা করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। আর যেটা বললাম যে আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ এখানে দেখেন যত দুর্নীতিবাজ আছে, ও বড় বড় বিল্ডিং বানাবে, আবার বড় একটা মাদ্রাসা বা একটা মসজিদ করবে, কোথাও দান খয়রাত করবে, আর দেখা যায় সবাই উনি বিশাল একটা হয়ে যায়, তারপরে অর্থাৎ টোটাল সবকিছু নিয়ন্ত্রণ তাদের কাছে চলে যায়, তাই না? তো এই যখন তাদের কাছে নিয়ন্ত্রণ হয়ে যায়, সে তো সবাইকে দুর্নীতিবাদ বানায় ফেলে। সেই কারণে সেটা থেকে যেটা বারবার যে আপনাকে সবচেয়ে বড় যে আইনের শাসনটাকে
আপনি এস্টাবলিশ করতে হবে। আর দেখে যখনই বিগত সরকার আমার কী ছিল, রাষ্ট্র সরকার সরকারি দল একাকার হয়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছে যে ডিসি ওইখানে আওয়ামী লীগের সভাপতি আর এসপি হলো সাধারণ সম্পাদক, এবং তাই না? এবং সেই জায়গায় দেখা গেছে কোনো জায়গায় রাজনৈতিক দল দরকার হয় নাই, ওই প্রশাসনই তার দল। তারা ঢালাওভাবে রাস্তায় মিছিল করতেছে, দলের মিছিল করতেছে, রাজনৈতিক স্লোগান দিচ্ছে। অর্থাৎ এই যে তাহলে এগুলোকে যদি আপনি মানে একে খোলামেলা অর্থাৎ প্রশাসনকে করতে চান, তাহলে এটাও তো দুর্নীতি। অর্থাৎ সে তার অবৈধ একটা কাজকে সিদ্ধ করার জন্য সে সরকারি দলের বেনিফিটটা নিচ্ছে, বা সরকারের পোশাকটা পরে সেইটার জন্য সে একটা অন্যায় বা একটা দুর্নীতি করতেছে। এই জন্য সব কিছুতে যদি আপনি জবাবদিহিতার আনার সিস্টেমটা আনেন, আর এখানে সব কিছু একটা যদি সামাজিক মূল্যবোধটা যদি আমি বাড়ানোর জন্য আমি যে এগুলো যত কিছু করি না কেন, আজকে যেটা বললাম, আজকে স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এইগুলো থেকে আজকে আপনার যদি নার্সিং যদি আমি না করি এবং তাদের সেই মূল্যবোধগুলো, যে বললাম না যে আগে একটা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র সে তার ফার্স্ট চয়েস দিত না পুলিশ, কিন্তু এখন তো দিচ্ছে। অর্থাৎ আমি পুলিশ খারাপ অর্থে বলি না, কিন্তু ওই অর্থে যে জানে যে ওইখানে গেলে ঘুষ খাওয়া যাবে বা একটা আমি শক্তিটাকে প্রয়োগ করতে পারবো। এই অবস্থা থেকে যদি আমি ভবিষ্যৎ প্রজন্মকে আমি রক্ষা করতে পারি তাহলে সেটা সম্ভব, আদারওয়াইজ সেটা সম্ভব না কোনোভাবে। জনাব নূর, অভিযোগ রয়েছে রাজনীতিবিদ, ব্যবসায়িক, আমলারা মিলে দুর্নীতির একটা চক্র গড়ে উঠেছে বা চক্র রয়েছে। তো এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি অ্যাকচুয়ালি? আপনি প্রোগ্রামে টেলিভিশনে এই ধরনের প্রোগ্রাম দেখি নাই, আপনি শুরু করছেন ভালো, কিন্তু আমি সন্দেহান যে আপনি এই প্রোগ্রাম কতদিন কন্টিনিউ করতে পারবেন। জি, কারণ ওই যেটা বলছে সালাম ভাই যে এই লুটপাট দুর্নীতি করে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এরা মসজিদ মাদ্রাসা কইরা ওইটাকে জায়েজ করার চেষ্টা করে। আর এখনকার বিভিন্ন মাফিয়া লুটপাটকারীরা, সেটা শিল্প গোষ্ঠী বলেন কিংবা পলিটিশিয়ান বলেন, তারা কিন্তু অনেক আবার গণমাধ্যম গড়ে তুলছে তাদের রক্ষা কবচ হিসেবে, এবং তার বিরুদ্ধে অন্য হাউস নিউজ করবে, সে ওই হাউসের বিরুদ্ধে আবার নিউজ করাবে, ব্যবসায়ী শিল্প গোষ্ঠী। আমাদের পুরো গণমাধ্যম অনেকাংশেই কিন্তু এই চক্রের মধ্যে ঢুকে গেছে। কাজে আপনি রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, এই ব্যবসায়ী বলেন, সবার তো একটা নেক্সাস আছে। সেই জায়গা থেকে এটা বলছি যে এই ধরনের আলোচনাগুলো যে করা দরকার এবং পরিবর্তনে যে একটা জোরালো সামাজিক আন্দোলন দরকার। সামাজিক আন্দোলন যারা করবে, ধরেন ফর এক্সাম্পল আমরা একটা তরুণদের দুর্নীতি সচেতনতা বিষয়ে কর্মশালা করব, সেমিনার করব, ওখানে স্পন্সর বাই আরেক দুর্নীতিবাজ গ্রুপ। তো সেই ক্ষেত্রে এইখানে যদি আমরা সবাই নিজের জায়গা থেকেও অনেস্ট না হই, এবং বিশেষ করে এখন তো আমরা সবাই ভিকটিম কোনো না কোনোভাবে, কারণ ওই যে আপনার হয়তো দেখা যায় আপনি ভাবছেন যে আপনি একটা টপ জায়গায় আছেন, আপনি আপনার কাছ থেকে কেউ ঘুষ টুস নেবেন না, দুর্নীতির শিকার হবে না। দেখা যাচ্ছে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন এক জায়গায় ব্যবসা করতে গেলে, একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে কিংবা সরকার একটা অনুমতি নিতে গেলে, একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে গেলে তারা কিন্তু ওই কোনো না কোনোভাবে ভুক্তভোগী হচ্ছে। গত এই 16 বছরে আন্ডার ভয়েসিং, ইনভয়েসিং এর মাধ্যমে এবং এই বিশেষ করে এই আমদানি রপ্তানির আড়ালে হুন্ডির মাধ্যম সহ প্রায় 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে চলে গেছে। এই টাকা কিন্তু আপনার মতো সাংবাদিক, আমার মতো তরুণ রাজনীতিবিদ কিংবা ছোটখাটো ব্যবসায়ী, এরা কিন্তু এগুলো করতে পারে। এগুলো করছে, যেটা বলছে যে সালাম ভাই এবং আপনার ফরেন সাবেক মোমেন সাহেব যেটা বলছিল, রাজনীতিবিদদের চেয়ে আমলাদের পরিসংখ্যান বেশি, উনি নিজে বলছে। কিন্তু দেখেন কি দুর্ভাগ্য, একটা মন্ত্রী বলছেন কিন্তু ব্যবস্থা নিতে পারেন নাই। তো এই যে অর্থ পাচারটা হয়েছে 28 লক্ষ কোটি টাকা, এই সরকার আমলে যে আপনার অর্থনৈতিক যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, সেই কমিশন দিয়েছে। আমি যতদূর জানি গভর্নরের সাথে কথা হয়েছিল, অর্থ উপদেষ্টাও বলছিলেন যে ওনারা কাজ করতেছেন, যে আমাদের প্রধান উপদেষ্টা ওনার যে একটা ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা কানেক্টিভিটি আছে সেটাকে ব্যবহার করে এই টাকার সব আনা যাবে না, কিছু অংশ অন্তত ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে। কিন্তু এই টাকাটা পাচার কারা করেছে? ম্যাক্সিমাম কিন্তু এই রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এবং আমলারা। এবং এখন আমরা পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তরুণদেরকে নিয়ে মানুষ খুব আশাবাদী হচ্ছে। এই তরুণদের মধ্যেও আবার কিন্তু
যারা যেমন আমার কথা বলছেন, মানুষের মাঝে একটু পরিচিত, ইয়ংদের মাঝে একটু পরিচিত, আমাদের দ্বারা মানুষ একটা নতুন কিছু আশা করে, এরকম আমাদের মতো তরুণরাও কিন্তু এখন আবার ওই পুরানো লুটপাট এই পথে হাঁটছে, এই দুর্নীতিবাজদের সাথে আপনার নেক্সাস গড়ে তোলার ক্ষেত্রে। এবং দুঃখজনক চয়েছে বলছেন তরুণ প্রজন্ম যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে খুব ভোকাল ছিল, যারা গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখনো কথা বলে যাচ্ছে, তারা কিন্তু এই মাফিয়া শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে না। তাহলে তারা অনেকেই কিন্তু একটা কম্প্রোমাইজে চলে যাচ্ছে। তাহলে এই যে আমি আপনি কথা বলছি, আবার আমাদের মধ্যে একটা অংশ যদি এইভাবে কম্প্রোমাইজ করে, তাহলে তো চাইলেই আমরা দুর্নীতি নির্মূল করতে পারবো। এই জন্য 24 জুলাই পরবর্তী যে সংস্কারের কথা বলা হচ্ছে বা পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই জায়গাটায় দুর্নীতি নির্মূলে আপনি কতটুকু আশাবাদী? এখন আমি আশাবাদী যে অন্তত হয়তো এখন না হইলেও একটু পরে হবে, কিন্তু হবে। কারণ এই এখন কিন্তু মানুষ একেবারেই একটা প্রতিবাদী চেতনা আমি মনে করি তার মধ্যে জাগ্রত হয়েছে। মানুষ নিজের ব্যক্তিগত জায়গা থেকেও অনেক ধরনের স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিচ্ছে, প্রোগ্রাম করছে। আগের মতো অন্ধ রাজনীতি মানুষ করছে না। কাজেই পরিবর্তন আসবে। আমরা যদি আমি যদি ভেবে থাকি যে হ্যাঁ আমারকে মানুষ ভালোবাসতে এবং আমি যা করি সবকিছুতে মানুষ আমাকে ভালোবাসবে, সমর্থন করবে, সেইটা করবে না। এখন তো পুরো রাজনৈতিক, বিশেষ করে লিডার বলেন, কমিউনিটির একটা কমিটমেন্ট যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা বাংলাদেশকে নতুনভাবে পরিচালনা করতে চাই, সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই জায়গাতে স্পিডটা যদি থাকে এবং রাষ্ট্রের ফোর্থ স্টেট হিসেবে গণমাধ্যম, আমি যেটা বলেছি, আপনি প্রোগ্রাম শুরু করেছেন, আপনাকে ধন্যবাদ, আরো কয়েকজন শুরু করুক, আমি খুশি হব। কিন্তু আমি সন্ধিয়ান যে প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে চলছে অনেকদিন ধরে চলছে, আমরা আশা রাখছি গণমাধ্যমেরও তো একটা ভূমিকা রয়েছে, গণমাধ্যমের একটা বড় ভূমিকা ওয়াচডগ হিসেবে। জি, সেই দায়িত্বটুকু গণমাধ্যম পালন করবে এবং আমরা আশা রাখছি যে অনুষ্ঠান চলবে, অনেক দিন যাবে অনুষ্ঠান, ইনশাল্লাহ। এই অনুষ্ঠান কেউ বন্ধ করতে পারবে না, আমি বিশ্বাস করি। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে দুর্নীতিমুক্ত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আপনাদের মাধ্যমেই আমরা এই মেসেজটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব। জি, জনাব আব্দুল সালাম, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় বা সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দুর্নীতি নির্মূলে আপনাদের নীতি কি হবে? নীতি হলো সর্বপ্রথম যেটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে রাখতে হবে। জি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে প্রমাণ করে গেছেন যে দেখেন আওয়ামী লীগ ব্যর্থ হলো কেন, 72 থেকে 75 কেন ব্যর্থ হলো, তাই না? যখন শেখ মুজিবুর রহমান মানে ওই ইসে দাঁড়ায় বলল 3 বছর কিছু দিতে পারবো না, সবাই হাত তুলে রাজি হইল। কিন্তু যখন দেখা গেল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা দুর্নীতি করতেছে, ওই মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগাচ্ছে, মুসলিম লীগের ব্যবসা সে দখল করতেছে, অর্থাৎ যখন সে দুর্নীতি করতেছে মানুষ খাইতে পারতেছে না, আর আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যখন দেখা যাচ্ছে সেরাটন আর পূর্বানীতে বৈশা বিয়ার টেবে টানতেছে, তখন কিন্তু মানুষ আর সেটা সহ্য করে নাই। তখন কিন্তু সেই আওয়ামী লীগের পরিণতিটা কোথায় চলে গেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে সেই সময় যে দুর্নীতি সব কিছু রন্ধ্রে রন্ধ্রে চলে গেছিলো। শেখ মুজিব নিজে বলতে বাধ্য হয়েছে, আমি কি করব, সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, সারা পৃথিবীতে ভিক্ষা টিক্ষা করে যাই আনি না কেন আমার চারপাশে চোরার দল, চাটার দল সব খাইয়ে ফেলে। কিন্তু আর পাশাপাশি জিয়াউর রহমান কী করছে, জিয়াউর রহমান সম্পূর্ণ আসার পরে দুর্নীতিকে জিরো টলারেন্স, মানে জিরোই, কোথাও দুর্নীতির সে কোনো জায়গায় দেয় নাই। সে বলছে মানি ইজ নো প্রবলেম, অর্থাৎ দুর্নীতিটা যদি আমি বন্ধ করতে পারি তাহলে সেই টাকাটা দিয়ে আমার সমস্ত কিছু ডেভেলপমেন্ট সম্ভব। এবং তিনি কর্মক্ষম মানুষের জন্য তার কর্মের ব্যবস্থা করেছেন। বেকার, আগে জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে আজকে বেকার সমস্যাটা প্রধান ছিল, তাই না? মনে হয় একটা ফ্যামিলিতে 10 জন থাকলে কোথায় খাওয়া আসবে, কি হবে, কিন্তু উনি এই বেকার লোকজনকে বিদেশে পাঠিয়ে যে আজকে যে ফরেন রেমিটেন্স যেটা আসতেছে এটা কিন্তু তার সেই কর্মের ফল। আজকে গার্মেন্ট যেটা বলি সেটা, অর্থাৎ মানুষের কর্মের ব্যবস্থা করতে হবে, দুর্নীতিটাকে একেবারে 100% বন্ধ করতে হবে। সেটা ক্ষমতায় থাকুক, ক্ষমতার বাইরে থাকুক, এবং ওই জায়গায় কোনো টলারেট করা যাবে না, কোনো আত্মীয় দেখা যাবে না, ভাই বন্ধু দেখা যাবে না, তাই না? তাহলে সেটা সম্ভব। এবং সেখানে কোনোভাবেই যে আজকে প্রশাসনে যারা আছে, সবচেয়ে বড় কথা হলো যে প্রশাসনকে আগে আপনি দুর্নীতিমুক্ত করতে হবে। যেমনি আপনি আরে ভাই রাজনীতিবিদরা আপনি নিয়ে যান না, আপনি তো হ্যান্ডকাপ লাগাইও নিতেছেন, তাই না? কিন্তু আপনাকে তো কেউ লাগাইতে পারতেছে না, আপনি তো সব কিছুর বাইরে থাকতেছেন। এবং যে সমস্ত কিছু কিছু সেক্টর আছে, যেটা প্রথমে বলছি যে তারা যাতে দুর্নীতির কাছেই না যাইতে পারে,
যেমন আমরা শুধু যে চায়নাতে না কোথায় ধর একটা প্রভিন্স আছে যেখানে সরকারি চাকরিতে যাওয়ার আগে তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয় যাতে ওইখানে নিয়ে একটা ট্রেনিং দিয়ে নিয়ে আসে। এর জন্য বললাম যে আজকের সবাই খালি চাই, ওই চাওয়াটা কমাইতে হবে। এটাই কলেজের ছাত্র, সে কলেজের ছাত্রত্বই যায় নাই, সে এখন বলে আমি এলাকায় যাইতেছে, এমপি হইতে চায়, তাই না? এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, টাকা কামানোর মেশিন সে দেখতে চায়, ওইগুলো থেকে কমায় আনতে হবে। জি, আমি সংক্ষেপে আমি জানতে চাচ্ছি জনাব নূরের কাছে সংক্ষেপে যে দুর্নীতি ঠেকাবে রাজনীতি, আবার রাজনীতিবিদদের অনেকেই আমলা নির্ভর হয়ে যাচ্ছে, আমলা এবং রাজনীতিবিদ দুজন মিলে অনেক সময় দুর্নীতির সাথে জড়াচ্ছে। তো এই জায়গাটাতে আমলাদেরকে দুর্নীতি কিভাবে ঠেকাবে, মানে আমলারা বা রাজনীতিবিদরা দুর্নীতি মুক্ত কিভাবে হবে, সংক্ষেপে যদি বলতেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের দেশে বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে বা যারা মিনিস্ট্রি চালান অনেকেই দেখা যায় সংশ্লিষ্ট বিষয়ে তাদের ধারণা থাকে না বা আগে ব্যাকগ্রাউন্ড না থাকার ফলে তারা পলিসি গ্রহণের ক্ষেত্রে আমলাদের উপরে ডিপেন্ডেবল হন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত এখনকার সময়ে ধরেন সংসদ সদস্য মানে তো আইন প্রণেতা, কাজে সে ওই যে কালভার্ট উদ্বোধন করবে, ব্রিজ উদ্বোধন করবে, এটা তার কাজ না। সংসদ সদস্যদের ক্ষেত্রে একটা শিক্ষাগত যোগ্যতার বার দেওয়া উচিত যাতে শিক্ষিত মানুষগুলো এসে পলিসি নির্ধারণ করতে পারে। এবং এখনকার এই যে জেনজি কিংবা জাগ্রত তরুণ প্রজন্ম যে যাদের আন্দোলন সংগ্রামে এটা একটা বিপ্লব বা গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে, সেখানে তাদের মধ্যে যদি স্পিডটা থাকে তাহলে অনেকখানি পরিবর্তন হবে। কিন্তু আমি এই কথাটুকু বলতে হচ্ছে যে সালাম ভাই যেটা বলছে যে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে তাদের অনেকে এখন এমপি হওয়ার জন্য এলাকায় ওই পুরানো স্টাইলেই ওই আপনার ওই চোরাচালানকারী ওই মাফিয়া দুর্নীতিবাজ তার কাছে পয়সা নিয়ে শোডাউন দিচ্ছে এলাকায়। তাহলে এটা যদি তরুণ প্রজন্ম যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যে চেষ্টাগুলো করে যাচ্ছি সেটা কিন্তু সম্ভব হবে না। তো যার যার জায়গা থেকে সবাই যদি একটু সচেতন হয় এবং সবাই যদি তার দায়বদ্ধতার জায়গা থেকে একটা পরিবর্তনের কাজ করতে চায়, প্রকৃত অর্থে বাংলাদেশে সুশাসন এবং জবাবদিহিতার মাধ্যমে একটা কার্যকর পরিবর্তন এবং টেকসই গণতন্ত্র, তাহলেই সম্ভব। জি, আপনাদের অনেক মূল্যবান আলোচনা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।